Today's class is of nutrition first class. Mainly the sources, the requirement of different nutritional ingredients that present in the food. এরপরে তোদের নিউট্রিশনের আরেকটা ক্লাস হবে বা প্রবাবলি আরো দুটো ক্লাস হবে, একটা নিউট্রিশনাল প্রোগ্রাম হবে, একটা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হবে, আর প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন আলাদা করে হবে। এটা বেসিক নিউট্রিশন, তার সোর্সেস আর রিকোয়ারমেন্ট অ্যাকর্ডিং টু ফিজিওলজিক্যাল স্টেট আর physical condition. Nutrition may be defined as the science of food and its relationship to health. So nutrition is the science of food and its relationship to health. It is concerned primarily with the part played by nutrients in body growth, development and maintenance. এরপরে একটা ওয়ার্ড আছে যেটা আমরা শুনে থাকি নিউট্রিয়েন্ট, আর একটা আছে ডায়েটেটিক্স। So what is nutrient? Nutrient or food factor is used for specific dietary constituents such as protein, vitamins, minerals. This is nutrient. The present food factor. Dietetics হচ্ছে practical application of the principles of nutrition. যেটা আমরা dietitian বলি তার থেকে এসছে dietetics. Dietetics is the practical application of the principles of nutrition. It includes the planning of meals for the well and the sick. নর্মাল কন্ডিশনে এক রকমের নিউট্রিশন লাগে, সিক বা ইন ডিজিজড কন্ডিশন একটা আলাদা রকমের নিউট্রিশন লাগে। সেটা যখন তোরা ক্লিনিক্স পড়বি দেখতে পাবি রেনাল ডায়েট এক রকমের হয়, জন্ডিসের ডায়েট এক রকমের হয়, প্রোটিন রেস্ট্রিক্টেড ডায়েট এক রকমের হয়, লিকুইড ডায়েট এক রকমের হয়, সেমি সলিড বা সলিড ডায়েট এক রকমের হয়, নীল পার মাউথ তার ডায়েট এক রকমের হয়। So good nutrition means maintaining a nutritional status that enables us to grow well and enjoy good health. During recent years, the science of nutrition has moved out of the laboratory and linked itself to epidemiology. The association has given birth to the newer concepts in nutrition. Ki ache? Epidemiological assessment of nutritional status of communities. Same communities er jaygaye eta family hote pare, person hote pare. Nutritional and diet survey, nutritional surveillance, nutritional and growth monitoring, nutritional rehabilitation, nutritional indicators and nutritional interventions. সব কথাগুলো খুব কমনলি কাছাকাছি ক্লোজলি রিলেটেড, কিন্তু এক নয়, ভাগ আছে। যেমন কমিউনিটির সঙ্গে ফ্যামিলির একটা ভাগ আছে। ডায়েট সার্ভে কমিউনিটির হতে পারে, ফ্যামিলির হতে পারে, ইন্ডিভিজুয়াল হতে পারে। ডায়েট সার্ভে তোদের যখন ফ্যামিলি হয়েছে সেটা তোদের দেখেছিস কত রকমের ডায়েট সার্ভে হয়। 7 days হতে পারে, 3 days হতে পারে, 1 day হতে পারে, তার সঙ্গে মান্থলিও হতে পারে। তার সঙ্গে ডায়েট সার্ভের ক্ষেত্রে দু রকমের করা যায়, একটা হচ্ছে র ফুড ওয়েট করে করা যায়, একটা হচ্ছে কুক ফুড ওয়েট করে করা যায়। তাহলে এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ডায়েট সার্ভে। নিউট্রিশনাল অ্যান্ড গ্রোথ মনিটরিং কোথায় করা হয়? মেইনলি আইসিডিএস সেন্টারে করা হয়। কি করে করা হয়? গ্রোথ চার্ট আছে, WHO চার্ট আছে, ICDS চার্ট আছে। কি কি টাইপের চার্ট আছে? ওয়েট ফর এজ আছে, হাইট ফর ওয়েট আছে, হাইট ফর এজ আছে। নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন কোথায় হয়? নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন তোরা নানুর যারা গেছিস দেখবি নানুরে একটা সেন্টার আছে, নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন সেন্টার, NRC। তাদের জন্য করা হয়। ক্রনিক ম্যালনারিশ চাইল্ড, যাদের 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের বেশি ম্যালনিউট্রিশন আছে, যেগুলো বাড়িতে ট্রিট করা যাবে না, সেই বাচ্চাগুলোকে নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন সেন্টারে ট্রিট করা হয়। নিউট্রিশনাল ইন্ডিকেটরস আর নিউট্রিশনাল ইন্টারভেনশনস। ইন্টারভেনশনস কি? যেগুলো এনআরসিতে দেওয়া হয়। এই সবগুলোকে একসাথে বলা হয় নিউট্রিশনাল এপিডেমিওলজি। এপিডেমিওলজি যখন বলেছিলাম দেখবি অনেক টাইপের এপিডেমিওলজির নাম বলেছি, যেমন ইনফেকশাস ডিজিজ এপিডেমিওলজি, নন কমিউনিকেবল এপিডেমিওলজি, সেরকমই নিউট্রিশনাল এপিডেমিওলজি হচ্ছে এগুলো সবগুলো। খুব ডিটেলসে আমি যাচ্ছি না, ব্রডলি যদি বলা যায় ডায়েট বা নিউট্রিশনটাকে মেইনলি ম্যাক্রো আর মাইক্রো নিউট্রিয়েন্টসে ভাগ করা যায়। তোরা জানিস ভালো করে, ম্যাক্রো নিউট্রিয়েন্ট মানে যেগুলো প্রক্সিমেট প্রিন্সিপালস, খাবারের মেন বাল্ক যেটা তৈরি করে, যেটা আমাদের স্টুল ফর্ম করতে হেল্প করে, যেমন প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট। ইন্ডিয়ান ডায়েটে মেইনলি প্রোটিন থাকে 7 to 15%, ফ্যাট থাকে 10 to 30%, কার্বোহাইড্রেট থাকে 65 to 80% বা মেন বা মেজর বাল্ক হচ্ছে কার্বোহাইড্রেট।
মাইক্রোনিউট্রিয়েন্টস কোনগুলো? মেইনলি ভাইটামিনস, মিনারেলস, ট্রেস এলিমেন্ট, যেগুলো খুব লিমিটেড কোয়ান্টিটিতে লাগে, আমাদের বডিতে সিনথেসাইজড হতেও পারে নাও পারে, যদি সিনথেসাইজড হয় অ্যাডিকুয়েট অ্যামাউন্টে হয় না, ফ্রম এ ফ্র্যাকশন অফ মিলিগ্রাম টু সেভারাল গ্রামস এগুলো রিকোয়ারমেন্ট, সেইগুলো হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। এগুলো নর্মালি অন্য যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট আছে তার মেটাবলিজমে হেল্প করে বা অন্য কিছু প্রোটেক্টিভ এর ইউজ আছে। ফার্স্টেই চলে যায় প্রোটিন। প্রোটিনের দুটো ভাগ সোর্সের, একটা হচ্ছে অ্যানিম্যাল সোর্স আর একটা হচ্ছে ভেজিটেবল সোর্স। অ্যানিম্যাল সোর্স স্বাভাবিকভাবেই প্রোটিনের সব থেকে ভালো এবং রিচ সোর্স। কি কি আছে? প্রোটিনস অফ অ্যানিম্যাল অরিজিন আর ফাউন্ড ইন মিল্ক, মিট, এগ, চিজ, ফিশ, ফোল। আর একটা সেটা হচ্ছে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। 9টা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডের নাম তোদের জানতেই হবে। লাইসিন, লিউসিন, নাইসোলিউসিন, মিথিওনিন, থ্রিওনিল, ভ্যালিন, হিস্টিডিন, আর দুটো কি কি? আর্জিনিন, আর একটা হচ্ছে ভ্যালিন, ট্রিপ্টোফ্যান, হিস্টিডিন। লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, মিথিওনিন, থ্রিওনিন, ভ্যালিন, ফেলাইন অ্যালানিন, ভ্যালিন, হিস্টিডিন। এই কটা নাম তোদেরকে জানতেই হবে। এই 9টাকে কেন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড বলা হয়? 20টা আছে, কিন্তু 9টাকে বলা হয় কারণ এগুলো বডিতে সিনথেসাইজ হয় না। এগ প্রোটিনটাকে রেফারেন্স প্রোটিন ধরা হয় কারণ এর বায়োলজিক্যাল ভ্যালু আর ডাইজেস্টিবিলিটিটা খুব হাই। ভেজিটেবল সোর্সেস মধ্যে কি কি আছে প্রোটিনের? মেইনলি পালসেস, সিরিয়ালস, বিনস, নাটস, অয়েল সিডস, কেকস। এগুলোর মধ্যে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড ডেফিসিয়েন্ট থাকে। ট্রপিক্যাল কান্ট্রি বা ইন্ডিয়াতে পালস আর সিরিয়াল মিক্স করে খাওয়া হয় কারণ এটা একটা চিপ, ইজিলি অ্যাভেলেবেল আর কনজিউমড ইন বাল্ক। তাহলে ভাত, ডাল, রাইস অর ডাল, ডাল চাউল কেন খাওয়া হয়? কারণ ওইটাই একটা আরেকটাকে কমপ্লিমেন্ট করে। রাইসে যে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডটা নেই সেটা ডালে আছে, ডালে যেটা নেই সেটা রাইসে আছে। তাহলে আমি দুটো যদি মিক্স করে খাই 3:1 রেশিওতে, তাহলে আমাদের ডেইলি রিকোয়ারমেন্টটা মেট আপ করতে পারবো। প্রোটিনের মোটামুটিভাবে রিকোয়ারমেন্ট হচ্ছে আইসিএমআর গাইডলাইন অনুযায়ী 1 গ্রাম প্রোটিন পার কেজি বডি ওয়েট। পার কেজি বডি ওয়েটের জন্য 1 গ্রাম প্রোটিন। আমি যদি 70 কেজি হয় বা 75 কেজি হয়, পার ডে আমার রিকোয়ারমেন্ট 75 গ্রাম। এনপিইউ এই টার্মটা জেনে রাখতে হবে। নেট প্রোটিন ইউটিলাইজেশন, এটা কি? নাইট্রোজেন রিটেন বাই দ্য বডি ডিভাইডেড বাই নাইট্রোজেন ইনটেক ইনটু 100 এনপিইউ। এটা প্রোটিন রিকোয়ারমেন্টের ক্যালকুলেশনে কাজে লাগে। এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড আমি বলে দিলাম। এরপরে চলে আসি ফ্যাট। ফ্যাটেরও দুটো বা তিনটে সোর্স আছে, একটা হচ্ছে অ্যানিম্যাল ফ্যাট, ভেজিটেবল ফ্যাট আর আদার সোর্সেস। অ্যানিম্যাল ফ্যাটের মধ্যে কোনগুলো আসছে? ঘি, বাটার, মিল্ক, চিজ, এগস অ্যান্ড ফ্যাট অফ মিট অ্যান্ড ফিশ। এছাড়াও কিছু কিছু ফিশ লিভার অয়েল আছে, যেমন কড লিভার অয়েল, সার্ডিনের অয়েল, কিন্তু সেগুলোতে মেইনলি স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে আর কয়েক টাইপের জিনিস বেশি থাকে, যেমন ভিটামিন এ রিচ থাকে, ভিটামিন ডি রিচ থাকে, কিন্তু এইগুলো আমরা ফুড হিসেবে ইউজ করি না। ফিশ অয়েল আমরা খাবার হিসেবে নর্মালি খাই না, সেগুলো হচ্ছে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট। ভেজিটেবল ফ্যাটগুলো কি কি আছে? গ্রাউন্ডনাট, মাস্টার্ড, সিসেম, কোকোনাট, এগুলো। আদার সোর্সের মধ্যে যে কোনো সিরিয়াল যেগুলো আমরা খাচ্ছি, রাইস হোক, হুইট হোক, সবগুলো থেকেই ফ্যাট কনভার্ট হতে পারে আমাদের বডিতে। যেমন রাইসে 3% ফ্যাট থাকে, হুইটে 3% থাকে, জোয়ারে 4% থাকে, বাজরায় 6.5% থাকে। তো লার্জ সিরিয়াল কনজাম্পশন, প্রচুর পরিমাণে ভাত খায় যারা, বিশেষ করে একদম হেভি ওয়ার্কার, মাঠে কাজ করে যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এখান থেকে কনসিডারেবল অ্যামাউন্ট অফ ইনভিজিবল ফ্যাট আসে। ঠিক আছে, কারণ আমি বলেছিলাম ডায়েটে একটা পরিমাণ ফ্যাট লাগে আমাদের। জিরো ফ্যাট ডায়েট কিন্তু লাগে না, মানে কাম্য নয়, সেটা আইডিয়াল ডায়েট নয়। এরপরে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল হাইড্রোলিসিসে তৈরি হয়, তোরা জানিস। ফ্যাটি অ্যাসিড আবার দু রকমের হয়, স্যাচুরেটেড হতে পারে, আনস্যাচুরেটেড হতে পারে, পলি আনস্যাচুরেটেড হতে পারে, মোনো আনস্যাচুরেটেড হতে পারে। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের কি কি নাম আছে? লরিক, পামিটিক, স্টিয়ারিক। আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মধ্যে তোরা জানিস ফিশের থেকে অনেকগুলো পাওয়া যায়, যেগুলো ওমেগা ফ্যাটি অ্যাসিডগুলো, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ফ্যাট রিকোয়ারমেন্ট গুলো কি কি বলা আছে? রাফলি 20 to 40 গ্রাম পার ডে এটা পেতে হবে, আর অ্যাটলিস্ট 30 গ্রামস অফ ভিজিবল ফ্যাট লাগে প্রেগনেন্ট আর ল্যাকটেটিং মাদার্সদের। তাহলে ইন বিটুইন 20 to 40 গ্রামস পার ডে লাগে প্রেগনেন্ট এবং ল্যাকটেশনে, অ্যাজ অ্যান অ্যাভারেজ 30 গ্রাম পার ডে লাগবে।
এরপরে আসছি কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের আবার একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে ডায়েটারি ফাইবার। ফাইবার সম্পর্কে তোরা জানিস, এটা বাওয়েল বা ইন্টেস্টিনাল ক্যান্সার প্রিভেন্ট করে। তো তার তো একটা লিমিট থাকবে। আমি সারাদিন ফাইবার খাবো বা সারাদিন ফাইবার খেতে বলবো না, সেরকম নয়। এক্সেস অফ 60 গ্রাম অফ ফাইবার কিন্তু রেকমেন্ডেড নয়। 60 গ্রামের বেশি যদি ফাইবার খাই তাহলে এটা ম্যাল অ্যাবজর্পশনের একটা কারণ হতে পারে, নিউট্রিয়েন্টগুলো ঢুকবে না শরীরে। আমি হয়তো নিউট্রিশাস ডায়েট খাচ্ছি কিন্তু ভাইটামিনস, মিনারেলস, ট্রেস এলিমেন্টগুলো অ্যাবজর্পশন হবে না। আর একটা বাউল ইরিটেবিলিটিও থাকতে পারে। যারা আইবিএস এর পেশেন্ট, ইরিটেবল বাউল সিনড্রোম, তাদের ক্ষেত্রে এক্সেস অ্যামাউন্ট অফ ফাইবার নিষেধ করা হয় নরমালি। মোটামুটি ভাবে এটাও 40 গ্রামস অফ ডায়েটারি ফাইবার, যদি 2000 কিলো ক্যালোরির মতো তার একটা রিকোয়ারমেন্ট থাকে, এভারেজলি আমি ধরছি, তাহলে 40 গ্রামস অফ ডায়েটারি ফাইবার লাগে। কার্বোহাইড্রেট কি কি টাইপের হয়? সিম্পল, স্টার্চি, ফাইব্রাস, কমপ্লেক্স। কমপ্লেক্সটা দিয়ে শুরু করি। কমপ্লেক্স হচ্ছে হোয়াইট রাইস, ব্রাউন রাইস, ওটস, বার্লি, গ্রেন, বিনস, পিস, এগুলো হচ্ছে কমপ্লেক্স। ফাইব্রাস কোনগুলো? মেনলি পাম্পকিন, ক্যারট, টমেটো, বিনস, ব্রকলি, কিউকাম্বার, এগুলোতে পাওয়া যায় যেগুলো, সেগুলো হচ্ছে ফাইব্রাস। স্টার্চি কোনগুলো? গ্রেন, হোল গ্রেন, গ্রেন ব্রেড, এগুলো হচ্ছে স্টার্চি। আর সিম্পল কার্বোহাইড্রেট পটেটো সবচেয়ে বেশি ভালো আমরা জানি, অ্যাপেল, অরেঞ্জ, বানানা, পাইনঅ্যাপেল, সুইট পটেটো, বেরি, আর সিম্পল কার্বোহাইড্রেট। এনার্জি রিকোয়ারমেন্ট তোরা জানিস আমাদের ফিজিক্যাল কন্ডিশনের উপর ডিপেন্ড করে। সিডেন্টারি ওয়ার্কারদের একরকম, সিডেন্টারি মেলের একরকম, সিডেন্টারি ফিমেলের একরকম। সিমিলারলি মডারেট ওয়ার্কারদের মডারেট মেল একরকম, মডারেট ফিমেল একরকম। হেভি ওয়ার্কারদের হেভি মেল একরকম, হেভি ফিমেল একরকম। যেমন আমি যদি ফিমেল বলি, সিডেন্টারি ফিমেলের 1900, মডারেট ওয়ার্কার ফিমেলের 2230, হেভি ওয়ার্কার ফিমেলের 1850, মেলের ক্ষেত্রে তার থেকে একটু বেশি হবে। এর ওপরে যদি প্রেগনেন্ট থাকে মহিলা, তাহলে প্লাস 350 কিলো ক্যালোরি পার ডে খেতে হবে, 350 কিলো ক্যালোরি। যদি ল্যাকটেশনে থাকে, ব্রেস্ট ফিডিং করছে, প্রথম 6 মাস হাই ডিমান্ড, 600 কিলো ক্যালোরি এক্সট্রা লাগবে। নেক্সট 6 মাস মানে 6 to 12 মান্থ, সেটাতে 520 কিলো ক্যালোরি এক্সট্রা লাগবে। এটা কিন্তু ওভার অ্যান্ড অ্যাভাব দা তার যেটা নর্মাল রিকোয়ারমেন্ট তার উপরে। 1900, 2230, 1850, সিডেন্টারি, মডারেট, হেভি, যে ওয়ার্কার মহিলা যেরকম হবে তার উপরে 350 লাগবে প্রেগনেন্সিতে, 600 লাগবে ল্যাকটেশনের প্রথম 6 মাস, পরের 6 মাস 520। এটা মনে রাখবি, এটা একদম আইসিএমআর রেকমেন্ডেড। তোদের কোশ্চেন আসে এবং একদম কারেন্ট, এইটাই উত্তর দিতে হবে। নেক্সট চলে আসছি আমি ডিফারেন্ট মাইক্রোনিউট্রিয়েন্টস। তাহলে ম্যাক্রোনিউট্রিয়েন্টসটা হলো প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট। মাইক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে মেইনলি ভাইটামিনস, তার আবার দুটো, একটা ওয়াটার সলিউবল, একটা ফ্যাট সলিউবল, আর হচ্ছে ডিফারেন্ট ট্রেস এলিমেন্ট। ট্রেস এলিমেন্ট প্রচুর আছে, কিন্তু কিছু ইম্পর্টেন্ট ট্রেস এলিমেন্টই আমরা পড়বো, যেমন ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, কপার, সোডিয়াম, পটাশিয়াম, আয়োডিন, আয়রন, আর ফ্লুরাইড। এই কয়েকটা স্ট্রেস এলিমেন্ট দেখতে হবে। আর ভিটামিনের মধ্যে মেনলি ভিটামিন বি কমপ্লেক্স আর ফ্যাট সলিউবল ভিটামিনগুলো সবগুলো ADEK। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা চলে যাই ভিটামিন এ। ভিটামিন এ একটা খুব বড় জায়গা, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিতে বিশাল বড় রোল আছে। নাইট ব্লাইন্ডনেস থেকে জেরপ্থ্যালমিয়া সবগুলো হয়, সেটা তোদের আলাদা ক্লাস হবে। আজ একদম স্পেসিফিক্যালি সোর্সেস আর রিকোয়ারমেন্ট, সোর্সেস আর রিকোয়ারমেন্ট। তাহলে এর ফাংশনগুলো একটু দেখে নে। নর্মাল ভিশন, ইন্টিগ্রিটি অফ গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল টিস্যু, সাপোর্টস গ্রোথ, অ্যান্টি ইনফেক্টিভ, মে প্রোটেক্ট এগেইনস্ট সাম এপিথেলিয়াল ক্যান্সার। এটা আমরা সবাই জানি যে নাইট ব্লাইন্ডনেস, জেরপ্থ্যালমিয়া বা ডিমনেস অফ ভিশন, রাতে দেখতে পায় না, এই সমস্ত কিছু ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে হতে পারে। একটা বাচ্চা বারবার রেকারেন্ট আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে ভুগছে, কখনো চিন্তা করে দেখা হয় না যে ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে হতে পারে, হওয়ার সম্ভাবনা থাকে। অ্যান্টি ইনফেক্টিভ। সোর্সের মধ্যে সিমিলার আবার ভাগ করতে হবে অ্যানিম্যাল আর প্ল্যান্ট। অ্যানিম্যালের মধ্যে রেটিনল আছে, লিভার, এগ, বাটার, চিজ, হোল মিল্ক, ফিশ, মিট।
ফিশ লিভার অয়েল আর রিচেস্ট ন্যাচারাল সোর্সেস অফ রেটিনল আমি বললাম, কিন্তু আমরা খাবার হিসেবে ফিশ অয়েলগুলো খাই না, বা ফিশ লিভার অয়েলগুলো আলাদা করে খাবার হিসেবে খাই না, ওগুলো হচ্ছে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট। প্ল্যান্ট ফুডের মধ্যে স্পিনাচ আর অ্যামারান্থ হচ্ছে একদম প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং রিচ সোর্স অফ ভিটামিন এ। পালং শাক যত ডার্ক কালার হবে, ডার্কার দা গ্রিন লিভস, তত বেশি ভিটামিন এ থাকবে, এটা একটা নিয়ম। এছাড়াও ইয়েলো কিছু ফ্রুটসে আছে, পাপায়া, ম্যাঙ্গো, পাম্পকিন, সাম রুটসে আছে, ক্যারোটেও আছে। ফর্টিফাইড ফুড, ফর্টিফাইড আমি একবার বলেছিলাম যে কোনগুলো ফুড অ্যাডাল্টারেশন, কোনগুলো ফুড ফর্টিফিকেশন। ফর্টিফিকেশন মানে পাবলিক হেলথ ইম্পর্টেন্স আছে এই রকমের নিউট্রিটিভ ফ্যাক্টর ফুডের সঙ্গে অ্যাড করা হলে সেগুলোকে ফুড ফর্টিফিকেশন বলে। যেমন কমন সল্টে আয়োডিন অ্যাড করা থাকে বা আয়রন অ্যাড করা থাকতে পারে। সিমিলারলি ভিটামিন এ অয়েল কিসে ফর্টিফাই করা থাকে, বনস্পতি, মার্জারিন, মিল্ক, এগুলোতে করা থাকতে পারে, তাই সেগুলো হচ্ছে ফুড ফর্টিফিকেশন। লিভারে ভিটামিন এ স্টোর হয় অনেক দিন রেটিনল পারমিটেড হিসেবে। ফ্রি রেটিনলটা একটা টক্সিক সাবস্টেন্স, তাহলে ফ্রি রেটিনল আমার শরীরে ব্লাডে ঘুরতে পারে না, সেটা একটা বাইন্ডিং প্রোটিন লাগে, রেটিনল বাইন্ডিং প্রোটিন বলে সেটাকে। 6 to 9 মান্থ ভিটামিন এ স্টোর থাকতে পারে, যারা ভালো পরিমাণ স্টোর আছে থাকতে পারে। সিভিয়ার প্রোটিন ডেফিসিয়েন্সি যখন হয় তখন কিন্তু এই রেটিনল বাইন্ডিং প্রোটিনটা কমে যায়। তাহলে এটা কমে গেলে কি হবে, লিভারে হয়তো ভিটামিন এ আছে স্টোর, কিন্তু সেটা ব্লাডে যেতে পারছে না। রেকমেন্ডেড অ্যালাউন্স কত, 600 মাইক্রোগ্রাম। প্রেগন্যান্সি আর ল্যাকটেশনে কত, পরে দেখবো আমরা। এটা মনে রাখবে, এগুলো একদম মনে রাখতে হবে, এগুলো জিজ্ঞাসা করা হবে। এরপরে আসছে ভিটামিন ডি। ভিটামিন ডি একটা খুব কমন, যেটা সানলাইট দিয়ে তৈরি হয়। কিভাবে তৈরি হয়, স্কিনে তৈরি হয়, তাই তো, যে ইউভি রেসটা থাকে সেইটা দিয়ে স্কিনে সিনথেসাইজ হয় 7 ডিহাইড্রোকোলেস্টেরল দিয়ে। এরপরে প্রবলেম হচ্ছে এখনকার দিনে ইউভি রেস খুব ক্রিটিক্যাল পলিউশনের জন্য, প্লাস ডার্ক স্কিন ইন্ডিভিজুয়াল যারা আছে, একটু কালো মানুষ বা নিগ্রোস, তাদের ক্ষেত্রে এই সূর্যের আলো দিয়ে বা ইউভি রেস দিয়ে ভিটামিন ডি সিনথেসাইজ হতে পারে না। সেই জন্য ফুডের উপর ডিপেন্ড করতে হয়। ফুডের মধ্যে মেনলি অ্যানিমাল অরিজিন, প্ল্যান্টে কিন্তু ভিটামিন ডি সেভাবে তৈরি হয় না। কি কি তৈরি হয় ভিটামিন ডি, লিভার, এগ, ইয়ক, বাটার, চিজ, আর কিছু কিছু ফিশের, ওই বললাম ফিশ অয়েলেও হতে পারে। তাহলে ভিটামিন এ, ভিটামিন ডি ফিশ অয়েলে থাকে। আবার সেম ভিটামিন এর মতোই ভিটামিন ডিও ফুডে ফর্টিফাই করা যেতে পারে। কিসে কিসে, সেম মিল্ক, মার্জারিন, বনস্পতি আর ইনফ্যান্ট ফুডে। এরপরে দেখবি বাচ্চাদের ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়া হয়। কেন দেওয়া হয় ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়ার কারণ হচ্ছে সার্টেন আরবান গ্রুপ 1 to 2 ইয়ার যে বাচ্চাগুলো, তারা সূর্যের আলোতে খুব একটা এক্সপোজড হয় না। তাহলে সূর্যের আলোয় এক্সপোজ না হলে স্কিন দিয়ে ওই 7 ডিহাইড্রোকোলেস্টেরল দিয়ে সিনথেসাইজ হবে না। সেই জন্য 400 ইন্টারন্যাশনাল ইউনিট এদের সাপ্লিমেন্ট দিতে হয়। এটা পেডিয়াট্রিশিয়ানরাও দিতে বলে, আইএপি রেকমেন্ডেড এবং আইসিএমআরও তাই বলেছে। এরপরে আসছে ভিটামিন ই বা টোকোফেরল। ভিটামিন ই আলফা টোকোফেরলটা হচ্ছে বায়োলজিক্যালি মোস্ট পোটেন্ট ভিটামিন ই ইজ ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড ইন দ্য ফুডস। ভিটামিন ই ডেফিসিয়েন্সি সেরকম ভাবে সবসময় হয় না, কিসে কিসে আছে। কটন সিড, ভেজিটেবল অয়েল, সানফ্লাওয়ার সিড, এগ, ইয়ক, বাটার। তাহলে এগকে আমরা রেফারেন্স প্রোটিন ওই জন্যই বলি, এখানে প্রোটিনের ডাইজেস্টিবিলিটি বা বায়োলজিক্যাল ভ্যালুর সঙ্গে নিউট্রিটিভ এলিমেন্টটাও অনেক বেশি। ইউজুয়াল প্লাজমা লেভেল অফ ভিটামিন ই হচ্ছে 0.8 to 1.4 mg per 100 ml. Current estimate of vitamin E requirement is about 0.0 mg per gram of essential fatty acid. Essential fatty acid এর সঙ্গে ভিটামিন ই থাকে, সেই জন্য ভিজিবল ফ্যাট একটা লেভেলে বা এডিবল অয়েল ইউজ করলে তার মধ্যে থেকে চলে আসে ভিটামিন ই। একটা বলা আছে ভিটামিন ই লার্জ ডোজ যদি দেওয়া যায়, দেখা যায় কিছু কিছু সময় ক্যান্সারের সম্ভাবনা আছে, ওই জন্য মেগা ডোজ অফ ভিটামিন ই রেকমেন্ডেড নয়। ভিটামিন কে, ভিটামিন কে এর মেইনলি দুটো ফর্ম, ভিটামিন K1 আর K2। K1টা পাওয়া যায় ফ্রেশ গ্রিন লিফি ভেজিটেবলসে। ফ্রেশ গ্রিন ভেজিটেবলসে ভিটামিন কে
1 পাওয়া যায়। 2টা কোথায় তৈরি হয়? ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়া দিয়ে তৈরি হয় পেটে। তাহলে একদম নিওনেট বা প্রিম্যাচিওর বাচ্চা যাদের ইন্টেস্টাইন তৈরি হয়নি, যাদের গাট ফ্লোরা তৈরি হয়নি, তাদের ক্ষেত্রে ভিটামিন কে ডেফিসিয়েন্ট থাকে। সেই জন্য ওদের একটা ভিটামিন কে ইনজেকশন দিতে হয়। কি দিতে হয়? এই যে মেনাডিয়ম সোডিয়াম বাইসালফাইড और 0.5 গ্রাম অফ ভিটামিন কে, কে নাইট ইনজেকশন বলা, এটা দিতে হয়। এগুলো গেল ফ্যাট সলিউবল ভিটামিন। এরপরে ওয়াটার সলিউবল ভিটামিন। ওয়াটার সলিউবল ভিটামিনের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন যত লার্জ ডোজই হোক নেভার টক্সিসিটি অকার্স। কেন? ওয়াটার সলিউবল, তাহলে ইউরিন দিয়ে বেরিয়ে যায়। যদি কিডনি ফাংশন ঠিক থাকে তাহলে এক্সট্রা ডোজগুলো বেরিয়ে যাবে। সেই জন্য লার্জ ডোজ দিলেও সবসময় টক্সিসিটি হয় না। আরও কিছু কিছু আছে, যেমন সবগুলো শর্টার পিরিয়ড থাকে, কয়েকটা বাদ দিয়ে, কয়েকটা স্টোর হয়, বাকিগুলো শর্টার পিরিয়ড। যদি শর্টার পিরিয়ড থাকে তাহলে আমার ডেইলি ডায়েটে এটা রিকোয়ারমেন্ট থাকবে, রোজ খেতে হবে। আর কি আছে? সাসেপ্টিবল টু হিট, গরমে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর রেগুলার ডায়েটে এটার সাপ্লিমেন্টেশন লাগবে। কোনগুলো ইম্পর্টেন্ট? ভিটামিন বি1 বা থায়ামিন ফার্স্টে। এটা কি? essential for carbohydrate metabolism. It helps in the complete oxidation of pyruvic and lactic acid. তাহলে নার্ভাস সিস্টেম যেটা আছে এটা কিন্তু এন্টায়ারলি ডিপেন্ড করে কার্বোহাইড্রেট মেটাবলিজমের উপর। যদি কার্বোহাইড্রেট মেটাবলিজম কোনো কারণে হ্যাম্পার্ড হয় তাহলে সেটা কি কারণে হয়? থায়ামিন ডেফিসিয়েন্সির জন্য। যদি হ্যাম্পার্ড হয়ে যায় তাহলে কিন্তু এই থায়ামিন সাপ্লিমেন্টেশন দিতে হয়। ক্রনিক অ্যালকোহলিক যারা, রেগুলার মদ্যপান করেন যারা, তাদের স্পেসিফিক্যালি থায়ামিন ডেফিসিয়েন্সি হয়। কোথা থেকে পাওয়া যায়? মেইনলি আনমিল্ড সিরিয়াল। এই অ্যাডজেক্টিভটা খেয়াল কর, আনমিল্ড, আনপলিশড। যদি আমরা পলিশড, আমরা তো নর্মালি পলিশ রাইস খাই, তাহলে পলিশিং করার সময় আউটার পেরিকার্প থেকে থায়ামিনটা বেরিয়ে যায়। যদি বেশি পরিমাণ জলে ভাত রান্না করি তাহলে থায়ামিনটা চলে যাবে। যদি বেশিক্ষণ ফোটায় থায়ামিন চলে যাবে। যদি খাবারে বেকিং সোডা বেশি দিই থায়ামিন চলে যাবে। তাহলে থায়ামিন খুব ডেলিকেট আইটেম, একে ধরে রাখতে গেলে কষ্ট করতে হয়। কুকিং প্র্যাকটিসটা এখানে হেল্প করছে। এই আউটার পেরিকার্পে থাকে আর ওয়াশ আউট হয়ে চলে যাবে। রিকোয়ারমেন্ট কত? 1 to 2 মিলিগ্রাম পার ডে, 1 থেকে 2 মিলিগ্রাম পার ডে। এরপরে হচ্ছে রাইবোফ্লাভিন বা ভিটামিন বি2 কিসে আছে? মিল্ক, লিভার, গ্রিন লিফি ভেজিটেবল। ফেয়ার সোর্সেস আর সিরিয়ালস এন্ড পালস, বাট রাইস ইজ পার্টিকুলারলি পোর সোর্স। তাহলে সিরিয়ালস আর পালসে থাকে কিন্তু রাইসে থাকে না। ডেইলি রিকোয়ারমেন্ট কত? 1 to 2.3। আর কিসে কাজে লাগে? সেলুলার অক্সিডেশন, সেলুলার গ্রোথ। দেন হচ্ছে নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড। এটা কি? এটা হচ্ছে দেখ 1 mg অফ নিয়াসিন সিনথেসাইজড ফ্রম 60 মিলিগ্রাম অফ ট্রিপ্টোফ্যান। তাহলে এটা একটা ট্রিপ্টোফ্যান হচ্ছে প্রিকারসার। অ্যানাদার ফিচার ইজ ইট ইজ নট এক্সক্রিটেড ইন দ্য ইউরিন। আমি বললাম যে বেশিরভাগ বি কমপ্লেক্স গুলো বা ওয়াটার সলিউবল ভিটামিন গুলো বেরিয়ে যায় ইউরিন দিয়ে, কিন্তু এটা বেরোয় না। আর নিয়াসিন ইম্পর্টেন্ট একটা কোএনজাইম যেটা সমস্ত মেটাবলিজমে লাগে, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট। আমি বললাম যে সমস্ত এই ম্যাক্রোনিউট্রিয়েন্টের মেটাবলিজমে ভিটামিন বি কমপ্লেক্সের রোল আছে। সোর্স কি কি আছে? লিভার, কিডনি, মিট, ফিশ, মিল্ক, পোল্ট্রি, পালসেস, গ্রাউন্ডনাট। এগুলো তোদের স্পেসিফিক্যালি ভাই ভাই জিজ্ঞাসা করা হবে এবং একটার সঙ্গে আরেকটা গোলানো যাবে না। একটা খুব মাইনর ডিফারেন্স আছে, সেটা খেয়াল করিস। মেজ তো জানিস এটা একটা সিরিয়াল, এতে কিন্তু থাকে নিয়াসিন, কিন্তু সেটা ইউজ করা যায় না। একটা এমন কম্পাউন্ড হয়ে যায় যেটা ডাইজেস্ট করা যায় না, সেই জন্য থাকলেও ইউজ করা যায় না। ডেইলি রিকোয়ারমেন্ট কত? 15 মিলিগ্রাম। তাহলে নিয়াসিনের 15 মিলিগ্রাম। থায়ামিনের 1 to 2.3 হচ্ছে রাইবোফ্লাভিনের, নিয়াসিনের হচ্ছে 15। এরপরে হচ্ছে ভিটামিন বি6, এর ডেইলি রিকোয়ারমেন্ট কত? 2 মিলিগ্রাম ফর অ্যাডাল্টস এন্ড 2.5 মিলিগ্রাম ডিউরিং প্রেগন্যান্সি অ্যান্ড ল্যাকটেশন। প্রেগন্যান্সি অ্যান্ড ল্যাকটেশনে সবসময় বেশি থাকে। তাহলে আরেকবার আমি পেছনেরটা বলে দিই। প্রেগন্যান্সিতে এনার্জি রিকোয়ারমেন্ট যা লাগে তার থেকে 350 বেশি। ল্যাকটেশনের প্রথম 6 মাস
600 কিলো ক্যালোরি বেশি, সেকেন্ড 6 মাস 520 কিলো ক্যালোরি বেশি। নেক্সট হচ্ছে ফলিক অ্যাসিড, এটা তোমরা জানিস, নেসেসারি ফর সিনথেসিস অফ ডিএনএ ইন দ্য র্যাপিডলি মাল্টিপ্লাইং সেলস লাইক আরবিসি। সেই জন্য উড বি প্রেগনেন্ট বা প্রেগনেন্ট হয়েছে সদ্য এরকম প্রেগনেন্ট মহিলাদের, মাদারদের বা হতে চান, ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দেওয়া হয়। কেন? আরবিসি সিনথেসাইজটা যাতে ভালো হয় আর নিউরাল টিউব ডিফেক্ট যাতে বাচ্চা না হয়, এই দুটো মেন কারণ। ডেলি রিকোয়ারমেন্ট কত? মোটামুটি ভাবে 100 মাইক্রোগ্রাম, প্রেগন্যান্সিতে এক্সট্রা 400 মাইক্রোগ্রাম, ল্যাকটেশনে এক্সট্রা 250, আর চিলড্রেনে ওই অ্যাডাল্টের সমানই লাগে 100। লিভার, সয়াবিন, ডার্ক গ্রিন লিফি ভেজিটেবলস আর দ্য রিচার সোর্স প্রোভাইডিং 150 and 30 মাইক্রোগ্রাম। তাহলে এই কটা মনে রাখবি, লিভার, সয়াবিন, ডার্ক গ্রিন ভেজিটেবলস আর রিচ সোর্স, এটা হচ্ছে ফলিক অ্যাসিড। দেন ভিটামিন বি12 বা সায়ানোকোবালামিন যেটাকে বলা হয়। কেন? কোবাল্ট অ্যাটম থাকে ওই জন্য রেড কালারের দেখতে হয়। সায়ানোকোবালামিন এটা ওই ডিএনএ সিনথেসিসে কাজ করে। আর একটা কি করে? মাইলিন শীথ তৈরি করে নার্ভের উপরে। তাহলে এটা যদি শীথটা কেটে যায়, হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে কি হবে? নিউরোপ্যাথি হবে। অনেকগুলো ড্রাগ নিউরোপ্যাথি করে, যেমন টিবি ড্রাগ করতে পারে, ডায়াবেটিসে পেরিফেরাল নিউরোপ্যাথি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এই মাইলিন শীথগুলো নষ্ট হয়ে যায়। সেই জায়গায় আমরা ভিটামিন বি12 সাপ্লিমেন্ট দিই, লার্জ ডোজ 1500 মাইক্রোগ্রাম করে। টিবিতেও দেওয়া হয় এই নিউরোপ্যাথির জন্য। আরও অনেক ড্রাগ আছে, ওটা আমি একটা এখানে রিলেটেড বলে দিলাম। এরপরে এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, ভিটামিন বি12 কম্বাইন করে ইন্ট্রিনসিক ফ্যাক্টর যেটা থাকে গ্যাস্ট্রিক জুসে, তার সঙ্গে দিয়ে ভিটামিন বি12 ইন্ট্রিনসিক ফ্যাক্টর তৈরি করে। এইটা ব্রাশ বর্ডারে যায়, সেখানে ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা রয়ে যায়, ভিটামিন বি12 চলে যায়, ওটা আবার গিয়ে অন্য ভিটামিন বি12 কে নিয়ে আসে। লিভার এটা স্টোর হয়। সোর্সেস কি? খুব ইম্পর্টেন্ট হচ্ছে, এটার কোনো ভেজিটেবল বা প্ল্যান্ট সোর্স নেই, অনলি অ্যানিমাল সোর্স। তাহলে যারা স্ট্রিক্ট ভেজিটেরিয়ান তাদের ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হয়। তাহলে স্ট্রিক্ট ভেজিটেরিয়ানদের দুটো ডেফিসিয়েন্সি হতে পারে, মনে রাখবি, একটা ভিটামিন ডি আর একটা হচ্ছে ভিটামিন বি12। ঠিক আছে? এটার জন্য অ্যানিমাল সোর্সের উপর ডিপেন্ড করতেই হবে। ফিশ, এগ, মিট, এই তিনটে হচ্ছে রিচ সোর্স অফ ভিটামিন বি12। মোটামুটি রেকমেন্ডেড ডেলি অ্যালাউন্স হচ্ছে আইসিএমআর, অ্যাকর্ডিং টু আইসিএমআর 1 মাইক্রোগ্রাম পার ডে ফর অ্যান অ্যাভারেজ অ্যাডাল্ট, আর 1.4 হচ্ছে ল্যাকটেশনে, ইনফ্যান্টের 0.2। ভিটামিন সি জানি সেটা কি করে, ডেফিসিয়েন্সিতে কি হয় আমরা সবাই জানি, স্কারভি। তাহলে যদি স্কারভি হয় তার মানে কি? বোন ম্যাট্রিক্স বা কোলাজেন রিলেটেড কিছুর সঙ্গে এটা ডিপেন্ড করছে। তাহলে দেখ, এটা ইন্ট্রাসেলুলার সিমেন্ট বা কোলাজেনটা মেনটেন করতে হেল্প করে, সাপোর্টিং ম্যাট্রিক্স তৈরি করে। যদি ভিটামিন সি ডেফিসিয়েন্সি হয় তাহলে ম্যাট্রিক্সটা ভেঙে যায়, ব্লিডিং হবে। ইম্পর্টেন্ট সোর্স কি? এটা আমি বলবো না, তোরা বল, ভিটামিন সির ইম্পর্টেন্ট সোর্স কি? খুব কমন কোশ্চেন, ভাইভাতে জিজ্ঞেস করা হয়, এটার ভুলের কোনো ক্ষমা নেই। কি থেকে ভিটামিন সি পাওয়া যায় বল? টক জাতীয় ফলের নাম বল বেশ কয়েকটা। আমলা, ভেরি গুড, রিচেস্ট সোর্স অফ ভিটামিন সি আমলা। আর অরেঞ্জেও পাওয়া যায়। আর একটা খুব রিচ সোর্স এবং খুব কমনলি পাওয়া যায়, চিপ একটা ফ্রুট হচ্ছে গুয়াভা। হ্যাঁ বল। ইন্ডিয়ান গুজবেরিতে পাওয়া যায়। একটা কি বলি, ট্যামারিন্ড। হ্যাঁ, তো মেনলি বলবি যেগুলো ইন্ডিয়াতে খুব কমনলি পাওয়া যায়, যেমন হচ্ছে টমেটো, অরেঞ্জ, এগুলোতে খুব ভালো পাওয়া যায়। আমলা তো অবশ্যই, লেমনেও আছে, আর গুয়াভা, এটার নাম বলিস। গুয়াভাটাতে ভালো পরিমাণে ভিটামিন সি থাকে। এর কত রিকোয়ারমেন্ট কত? মোটামুটি ভাবে 40 মিলিগ্রাম ধরা হয়। কেন? 50% লস হয়ে যায় ডিউরিং মেটাবলিজম, ডিউরিং ট্রান্সপোর্ট। তাহলে মেটাবলিজমে 50% লস হয়ে যায়, জন্য 20 রিকোয়ারমেন্ট থাকলে 40 খেতে হবে। আর ডেলি খেতে হবে, এটা স্টোর হয় না। তাহলে প্রত্যেক দিন খাবারে টক জাতীয় জিনিস আমরা ওই জন্য বলি রেকমেন্ডেড। বেশ কয়েকটা মিনারেলস বললাম ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে ক্যালসিয়াম। ফার্স্টেই দেখি, এটা তো ভীষণ ইম্পর্টেন্ট। দেখ, ক্যালসিয়াম দিয়ে মোটামুটি ভাবে একটা বডি ওয়েটের 1.5 to 2% বডি ওয়েট এইটা ক্যালসিয়ামই তৈরি হয়। কেন? বোন ওয়েট।
বডি ওয়েটের একটা বিশাল প্রপোর্শন হচ্ছে বোন ওয়েট, আর বোনের হেলথের জন্য ক্যালসিয়াম মোস্ট ইম্পর্টেন্ট, আর হচ্ছে ফসফরাস। তাহলে সেই জন্য 1.5 to 2% অফ দ্য বডি ওয়েট ক্যালসিয়াম দিয়ে হয়। মোটামুটি ভাবে 1200 গ্রাম অফ ক্যালসিয়াম থাকে 1200 গ্রাম একটা বডিতে, হিউম্যান বডিতে। ব্লাডে কতটা থাকে? 10 mg পার ডিএল, ব্লাডে থাকে 10 mg পার ডিএল। আর ডেভেলপিং ফিটাসের লাগে 30 গ্রাম অফ ক্যালসিয়াম। এই বোন, ব্লাড, এই দুটো জায়গায় যে ক্যালসিয়ামটা থাকে, কিছুটা অ্যাবজর্ব কিছুটা ফ্রি, সেইটা ডিপেন্ড করে কার উপর? ভিটামিন ডি, প্যারাথাইরয়েড হরমোন আর প্রবাবলি ক্যালসিটোনিন, তিনটে দিয়ে এই ব্যালেন্সটা মেনটেন হয়। তাহলে যে সবসময় ব্লাডে ক্যালসিয়াম থাকলেই বোনে থাকবে এমন নয়, সবসময় বোনে থাকলেই ব্লাডে থাকবে এমন নয়। ডেইলি রিকোয়ারমেন্ট হচ্ছে 600 মিলিগ্রাম অফ ক্যালসিয়াম অ্যাডাল্টের জন্য। আর ওইটি জানি আমরা এক্সপেক্টেন্ট মাদার বা প্রেগনেন্ট মাদার, নার্সিং ওমেন বা ল্যাকটেটিং ওমেন, তাদের ক্ষেত্রে বেশি। কত বেশি? লাস্টে আছে। সোর্স, তো সোর্স বললে একটাই সোর্স মাথায় আসার কথা, মাথায় আসতে হবে, বলতে হবে, সেটা হচ্ছে মিল্ক। মিল্ক মিল্ক নাম্বার 1, মিল্ক 2 মিল্ক 3 মিল্ক। তার মধ্যে আবার মেনলি কাউস মিল্ক। কাউস মিল্কে অনেক বেশি থাকে হিউম্যান মিল্কের থেকে, ঠিক আছে? 1200 থাকে। দেখ, 1200 মিলিগ্রাম অফ ক্যালসিয়াম থাকে কাউ মিল্কে, আর হিউম্যান মিল্কে 300 মিলিগ্রাম। এছাড়াও আরো অনেক কিছুতে আছে, যেমন যদি আমরা সিরিয়ালস, মিলেটের মধ্যে ধরি, একটা মিলেটে ক্যালসিয়ামের পরিমাণ প্রচুর বেশি থাকে। ক্যালসিয়াম ডেফিসিয়েন্ট বাচ্চাদের এই মিলেটটা খাওয়ানো হয়। কি জানিস? রাগি। রাগিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। এছাড়াও আরো দুটো জিনিস আছে, একটা হচ্ছে অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট আর ক্যালসিয়াম ফাইটেট মাঝে মাঝে তৈরি হয়ে যায়, সেটা হচ্ছে রাইসে ডেফিসিয়েন্ট থাকে। আর কিছু কিছু সিরিয়ালে এই অক্সালেট আর ফাইটেট থাকে বলে কমপ্লেক্স ক্যালসিয়াম অক্সালেট ফাইলেট তৈরি হয়ে যায়, যেগুলো অ্যাবজর্ব হয় না। এছাড়াও আর একটা খুব ইম্পর্টেন্ট, এটা বলতে পারি, সেটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটারে ক্যালসিয়াম থাকে আপ টু 200 মিলিগ্রাম পার ডে। 200 mg পর্যন্ত ক্যালসিয়াম ড্রিঙ্কিং ওয়াটার থেকে পাওয়া যায়। ড্রিঙ্কিং ওয়াটারে আর কোন কোন ট্রেস এলিমেন্ট থাকতে পারে, মানে ইম্পর্টেন্ট গুলো বলতে পারিস? ড্রিঙ্কিং ওয়াটারে যেরকম ক্যালসিয়াম আছে, আর কোন ট্রেস এলিমেন্ট ওয়াটারে থাকতে পারে? আয়োডিন, ভেরি গুড। আরেকটা যেটা আমাদের ড্রিঙ্কিং ওয়াটার দিয়েই দেওয়া হয় না, সোডিয়ামের তো কমন সল্ট, তো NaCl। আর এটা হচ্ছে ফ্লুরিন। ফ্লুরাইডকে ডাবল এজেড সোড বলা হয়, মানে একটা সোড তার দুটো দিকেই ধার আছে, এটা হচ্ছে ফ্লুরিন। আমি যদি কম দিই মুশকিল, যদি লেভেলের বেশি দিই মুশকিল, দুটোতেই হেলথ হ্যাজার্ড আছে। কম দিলে কি হয়? ডেন্টাল ক্যারিজ হয়, তাই তো? দাঁত ক্ষয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেই জন্য টুথপেস্টে ফ্লুরিন থাকে। আর বেশি দিলে কি হবে? ফ্লোরোসিস হয়ে যাবে। সেই জন্য যে জায়গাতে মাটিতে বা জলে ফ্লুরিনের পরিমাণ বেশি থাকে, সেখানে এন্ডেমিক ফ্লুরোসিস হয়ে যায়। তাহলে এই ফ্লুরিনের রেঞ্জটা খুব ক্রিটিক্যাল রেঞ্জ, একদম এইটুকু জায়গা, কমে গেলেও মুশকিল, বেড়ে গেলেও মুশকিল। এই জন্য ডবল এজেড সোড বলে। তুই একদিন আয়রন ক্যালসিয়াম বেশি খেয়ে নিলে কিছু হবে না, ফ্লুরিনে হবে। ফসফরাস, এটাও বোন হেলথের জন্য ইম্পর্টেন্ট। নর্মালি ওটি বললাম 1200 গ্রামস অফ বডি ওয়েট ক্যালসিয়াম থাকে, এটাতে 4 to 700 গ্রাম থাকে। নর্মালি ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন বা FAO আর WHO আলাদা করে ফসফরাস কতটা খেতে হবে বলেনি, বাট কিছু কিছু নিউট্রিশনাল এজেন্সিস বলেছে যে অ্যাজ ইট ইজ অ্যাজ ইকুয়াল অ্যাজ ক্যালসিয়াম, এবং মেনলি 1:1 রেশিও মেনটেন করা উচিত। সোডিয়ামের কথা তোরা বললি, সোডিয়াম মোটামুটি ভাবে 100 গ্রাম সোডিয়াম আয়ন থাকে হিউম্যান বডিতে। এটার মেন সোর্স আমাদের নর্মাল সোডিয়াম ক্লোরাইড, NaCl, মানে কমন সল্ট, যেটা যে নুন আমরা খাই সেখান থেকে সোডিয়াম ম্যাক্সিমাম আসে। তোরা জানিস কতটা খেতে হবে? মোটামুটি লেস দ্যান 6 গ্রাম পার ডে আমাদের বলা আছে। অ্যাডাল্টের জন্য 6 গ্রামের কম। যদি দেখা যায় যে পার ডে 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড কেউ খাচ্ছে, 10 গ্রাম, তাহলে কিন্তু হাইপারটেনশনের একটা ডেফিনিট ইন্ডিকেশন থাকবে।
সোডিয়ামের অপোজিট হচ্ছে পটাশিয়াম, কিন্তু পটাশিয়াম ডাইরেক্টলি ব্লাড প্রেসার লো করে না, সোডিয়ামের সঙ্গে ব্যালেন্স মেনটেন করে প্রেসার লো করে। তাহলে সোডিয়াম প্রেসার বাড়াচ্ছে, পটাশিয়াম প্রেসার কমাচ্ছে। পটাশিয়াম কতটা থাকে? 250। সোডিয়াম বলেছিলাম বডিতে থাকে 100, পটাশিয়াম 250। পটাশিয়ামের রিচ সোর্স বল একটা খাবার। কোন খাবারে পটাশিয়াম থাকে ভালো পরিমাণ? হ্যাঁ, বানানাতে থাকে। আর ড্রাগন ফ্রুটের নাম শুনেছিস? ড্রাগন ফ্রুটে থাকে। ডাব কমনলি পাওয়া যায় ডাবের জল। তাহলে আমরা গ্রীষ্মকালে যখন ইলেকট্রোলাইট ডিসব্যালেন্স হচ্ছে, ওআরএস খেতে না বলে ডাবও খেতে বলতে পারি। দ্যাট ইজ এ গুড সোর্স অফ পটাশিয়াম। ম্যাগনেসিয়াম মোটামুটি ভাবে 25 গ্রাম থাকে, পটাশিয়াম ছিল 250, এটা একটা জিরো কমিয়ে দেবো, 25 গ্রাম কমিয়ে দেবো। যদি ম্যাগনেসিয়াম কম হয়ে যায় তাহলে কি কি হতে পারে? ইরিটেবিলিটি, টিটেনি, হাইপার রিফ্লেক্সিয়া, অকেশনালি হাইপোরিফ্লেক্সিয়া। আর রিকোয়ারমেন্ট অ্যাবাউট হচ্ছে 340 mg পার ডে, 340 mg পার ডে ফর ম্যাগনেসিয়াম। এরপরে হচ্ছে আয়রন। আয়রনের দুটো, হিম আয়রন আর নন হিম আয়রন, দুটো রিকোয়ারমেন্ট মানে দুটোর সোর্সেস আলাদা। হিম আয়রন কোথা থেকে আসে? অ্যানিমাল সোর্স থেকে, লিভার, মিট, ফিশ, পোলট্রি। আর নন হিম আয়রন কোথা থেকে আসে? ভেজিটেবল সোর্স থেকে, গ্রিন লিফি ভেজিটেবলস বা জিএলভি বলা হয় যেগুলো, রাগি, জ্যাগারি আর ড্রাইড ফ্রুট। এই গ্রুপগুলোতে রিকোয়ারমেন্ট হচ্ছে এরকম। এটা অ্যাডাল্টের, এটা হচ্ছে মহিলাদের, প্রেগনেন্সিতে, বাচ্চাদের বা অ্যাডোলেসেন্টদের। আর বাচ্চা আর অ্যাডোলেসেন্ট আলাদা আলাদা। দেখ সবাইকার জন্য দেওয়া আছে, এটা তোদের মনে রাখতে হবে। ম্যান 17, ওমেন 21, প্রেগনেন্ট 35, ল্যাকটেটিং 25, চিলড্রেনের 9 to 16, অ্যাডোলেসেন্টে 21 to 26। একটু ডিফিকাল্ট, কিন্তু কিছু করার নেই, কোশ্চেন আছে। এরপরে আসছি আয়োডিন। আয়োডিন নিয়ে কিছু বলার নেই। আয়োডিন তোরা আমরা জানি আমরা কমন সল্ট থেকে পেয়ে যাই মেইনলি, কিন্তু এর ওয়াটারেও থাকতে পারে, ওয়াটার সোর্স আছে এবং ভেজিটেবল সোর্সও আছে। এটা ডিপেন্ড করছে যে জায়গায়, যে জিওগ্রাফিক্যাল এরিয়ায় বা জিওকেমিক্যাল লোকেশনে মাটিতে, সয়েলে আয়োডিন বেশি আছে, সেখানের খাবারে বা প্ল্যান্টে আর ওয়াটারে আয়োডিন থাকবে। যদি না থাকে আয়োডিন কম থাকবে। কমন সল্টে তোরা জানিস আয়োডিন 45 করা হয়, কত? 30 ppm দেওয়া থাকে ম্যানুফ্যাকচারিং এ, আর 15 ppm দেওয়া থাকে এট দ্য কনজিউমার লেভেলে। এইটা বলতে পারতে হবে। ফ্লুরিনের আমি বলেই দিলাম, ইট ইজ এ ডাবল এজেড সোর্ড। তাহলে বেশি হলেও মুশকিল, কম হলেও মুশকিল। কতটা থাকে রিকোয়ারমেন্ট? রাফলি 0.5 to 0.8 mg পার লিটার। এটাও একটা কারণ আছে, সেটা হচ্ছে ইন্ডিয়া হচ্ছে ট্রপিক্যাল ক্লাইমেট, তাহলে ডিহাইড্রেশন বেশি হয়, জল বেশি খেতে হবে। তাহলে বেশি জল খেতে হলে ফ্লুরিনকে কম রাখতে হবে, 0.5 to 0.8। এরপরে ধর কোল্ড এরিয়া, যেখানে শীতের দেশ, সেখানে জলের চাহিদা কম, সেখানে ফ্লুরিন বেশি দিতে হবে, আপ টু 1 লিটার দিতে হবে, 1 mg পার লিটার। ঠিক আছে। এরপরে আসছে জিঙ্ক। এর মোটামুটি রিকোয়ারমেন্ট হচ্ছে 12 ফর মেন, 10 ফর ওমেন, 10 ফর চিলড্রেন এন্ড 5 ফর ইনফ্যান্ট। জিঙ্কের একটা ইউজ বল। হোয়াট ইজ দ্য রোল অফ এ জিঙ্ক? ডায়রিয়াতে জিঙ্ক কাজে লাগে? ডায়রিয়ায় জিঙ্ক দেওয়া হয় না হয় না? হয়। কত ডোজে দেওয়া হয়? 10 mg। জিঙ্কের কি কাজ? ডায়রিয়ার সঙ্গে জিঙ্কের কি সম্পর্ক? কেন দেওয়া হয়? ইলেকট্রোলাইট লস হচ্ছে, আমি সোডিয়াম পটাশিয়াম দেব, তাই তো, ওয়াটার রিটেন করার জন্য। জিঙ্ক দিয়ে কি হবে ডায়রিয়াতে? কি প্রপার্টি আছে জিঙ্কের? ইন্টেস্টিনাল রিপেয়ারিং এ হেল্প করে। ঠিক আছে, অ্যান্টি ইনফেক্টিভ প্রপার্টি আছে, ইন্টেস্টিনাল রিপেয়ারিং এ হেল্প করে জিঙ্ক। কপার আমি বলে দিলাম, রাফলি 2 মিলিগ্রাম পার ডে কপার লাগে। এছাড়াও যেগুলো আর কয়েকটা ইম্পর্টেন্ট নাম মনে রাখবি, কোবাল্ট, ক্রোমিয়াম, সেলেনিয়াম, মলিবডিনাম, এগুলো রেগুলার যে ব্যালেন্স ডায়েট আছে তার থেকে পাওয়া যায়, খুব লিমিটেড অ্যামাউন্টে লাগে এবং
মোটামুটি ভাবে এগুলো ডেফিসিয়েন্সিস খুব আনকমন। অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট কি করে? এখনকার দিনে এটা খুব হট টপিক, অ্যান্টিঅক্সিডেন্ট। সমস্ত কিছুতে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট ইউজ করি, প্যানক্রিয়াটাইটিসে অ্যান্টিঅক্সিডেন্ট ইউজ করি, যে কোনো রকম স্কিনের ক্রনিক ইনফেকশনে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট ইউজ করি, লার্জ ডোজ অ্যান্টিঅক্সিডেন্ট ইউজ করি। কি কি? ফ্রি রেডিক্যাল রিলেটেড যে ইনজুরিগুলো, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস বলে, যেগুলো ডিএনএ শুদ্ধ ড্যামেজ করে দিতে পারে, সেইগুলো রিপেয়ার করতে পারে হচ্ছে এই অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট কি খায় না মাথায় দেয় সেরকম কিচ্ছু না, এগুলো নিউট্রিয়েন্টই বিভিন্ন টাইপের। ভিটামিন ই হতে পারে, সি হতে পারে, বিটা ক্যারোটিন হতে পারে, গ্লুটাথায়োন হতে পারে, আরও কিছু কেমিক্যাল। আর এই যেমন হচ্ছে ফ্ল্যাভোনয়েড, ফেরুলিক, গ্যালিক, ইগালিক অ্যাসিড, এরকম টাইপের কেমিক্যাল আছে, এগুলোও হতে পারে। মেনলি এটা মনে রাখবে, ভিটামিন ই, সি, কোএনজাইম কিউ আর গ্লুটাথায়োন, এই চারটে কোহর্টে সাইমালটেনিয়াসলি কাজ করে, দিয়ে এই ফ্রি রেডিক্যাল যে ইনজুরিগুলো করে সেগুলোকে হল্ট করে দেয়, রিপেয়ার করে, টিস্যু রিপেয়ার করে। কত ডোজ? নর্মালি আমরা ডেইলি যে ফ্রুট বা ভেজিটেবলস খেতে বলি, সেগুলো যদি 500 থেকে 600 গ্রাম পার ডে হয়, তাহলে যে পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট লাগবে সেটা সাফিসিয়েন্ট। এরপরে যেগুলো আমরা এক্সট্রা করে প্রেসক্রাইব করি সেগুলো হচ্ছে থেরাপিউটিক ডোজ, সেগুলো নর্মালি লাগে না। নর্মালি লাগে 500 থেকে 600 গ্রাম, তুই যদি ভেজিটেবল আর অ্যাডিকুয়েট ফ্রুট খাস। ফুড পিরামিড যদি দেখিস, ফুড পিরামিডের তলায় কি থাকে, যেটা বারবার খেতে বলা হয়, বেশি খেতে বলা হয়, তার মধ্যে আছে ভেজিটেবলস আর ফ্রুট। তাহলে ডেলি 500 থেকে 600 গ্রাম অবশ্যই খাওয়া হবে। এই চারটা পার্কে আছে, তোরা পেয়ে যাবি। এটাতে সমস্ত নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট অ্যাকর্ডিং টু ফিজিওলজিক্যাল স্টেট দেওয়া আছে। এইটারই আপডেটেড ভার্সনটা আমি এখানে দিয়েছি। এইটাই মনে রাখতে হবে, ওটাতে কিছু ভুল আছে, এটা সঠিক। এটা আইসিএমআর এর দেওয়া। যেমন ধর এখানে একদম বয়েজ, গার্ল, চিলড্রেন, ইনফ্যান্ট আর ওমেনের ক্ষেত্রে সিডেন্টারি, মডারেট, হেভি, প্রেগনেন্ট, ল্যাকটেশন আলাদা করে দেওয়া আছে। ফ্যাট, ক্যালসিয়াম, হ্যাঁ যেমন ক্যালসিয়ামের নর্মাল রিকোয়ারমেন্ট 600, আমি বললাম যে আমি পরে বলবো। প্রেগনেন্টের দেখ 1200, ওখানে পার্কে কিন্তু পুরনো পার্কে 800 বা 900 আছে, সেটা নয়, 1200। নেক্সট হচ্ছে ল্যাকটেশন, 1200। তাহলে এটা মনে রাখবি, ভীষণ ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম একদম ডাবল, 600 জায়গায় 1200। ঠিক আছে? আচ্ছা, এরপর আমি বেশ কিছু কোশ্চেন তোদের জিজ্ঞেস করি, দেখি তোদের তো এমনিতেই নিউট্রিশন নিয়ে অনেকটা আইডিয়া আছে। বল, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ম্যাক্রোনিউট্রিয়েন্ট? কোনটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট? ভিটামিন সি, আয়রন, প্রোটিন না ক্যালসিয়াম? কোনটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলেছি? ফার্স্টেই তো বেসিক ভাগ করে দিয়েছিলাম, ম্যাক্রো আর মাইক্রো। মাইক্রো কোনগুলো? যেগুলো শরীরে অ্যাডিকুয়েট অ্যামাউন্টে তৈরি হয় না, খুব কম পরিমাণে লাগে। আর ম্যাক্রো কোনগুলো? যেগুলো প্রক্সিমেট প্রিন্সিপালস, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট। তাহলে কোনটা হবে? প্রোটিন। আচ্ছা, এরপরে বল, হুইচ নিউট্রিয়েন্ট ইজ দ্য বডিজ প্রাইমারি সোর্স অফ এনার্জি? প্রাইমারি সোর্স কোনটা? প্রাইমারি সোর্স অফ এনার্জি কোনটা? কার্বোহাইড্রেট। ভেরি গুড। তোদের কোশ্চেনে এমসিকিউ থাকে, এই টাইপের এমসিকিউই থাকবে। হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ ডায়েটারি ফাইবার? রেগুলেটিং বাউল মুভমেন্ট, তাই তো? Which vitamin is known as the sunshine vitamin? D. Which nutrient is essential for the formation and maintenance of healthy bones and teeth? Calcium. Which of the following is a good source of omega-3 fatty acid? Very good. Salmon. ঠিক আছে? Sea fish. What is the main function of antioxidant in the body? Preventing cellular damage. ঠিক। by preventing cellular damage, boosting immune function হতে পারে, কিন্তু সেটা ইনডিরেক্ট। ডিরেক্ট কিন্তু এটা। Which nutrient is important for the production and maintenance of healthy red blood cell?
কোনটা? কে? কে নয়, B12, হ্যাঁ। কে এর কথা কি বলেছিলাম? কে তো দুটো ফর্ম আছে, K1 আর K2। তার মধ্যে K1 টা আমরা ভেজিটেবলস থেকে পাই, K2 টা গাট ফ্লোরাতে তৈরি হয়। বাচ্চাদের ক্ষেত্রে গাট ফ্লোরা ডেভেলপ থাকে না, সেই জন্য KNAT ইনজেকশন দিতে হয়। Which of the following is a good source of vitamin C? Very good. Orange. What is the recommended daily intake of water for adults? কত? এই কোশ্চেনটা আমি ইচ্ছে করেই দিয়েছি, এটাতে একটা রেঞ্জ থাকার কথা। এটা ট্রপিক্যাল ক্লাইমেটের জন্য একরকম, সাবট্রপিক্যাল ক্লাইমেটের জন্য একরকম, টেম্পারেট কান্ট্রির জন্য একরকম, ঠিক আছে? তো একদম জেনারেলি ধরলে এটা 2 লিটার, কিন্তু আমাদের কান্ট্রির জন্য নয় 2 লিটার, অ্যাটলিস্ট 4। Which of the following is a micronutrient? Iron. Which nutrient is important for healthy vision? ভিটামিন এ। ভিটামিন এর দুটো মানে এটার নাম বল, অ্যাক্টিভ ভিটামিন ফর্মটার নাম বল। রেটিনল, বা প্ল্যান্ট সোর্স থেকে যেটা পাওয়া যায় রেটিনল, অ্যানিমাল সোর্স থেকে পাওয়া যায়। প্ল্যান্ট সোর্স থেকে যেটা পাওয়া যায় বিটা ক্যারোটিন। What is the main function of carbohydrates in the body? Energy production. Very good. Which of the following is a good source of dietary iron? Meat. Red meat. Which nutrient is essential for proper brain function and cognitive development? Omega-3 fatty acid. Very good. Thank you. ঠিক আছে, কিছু কোশ্চেন থাকলে বল। এখান থেকে তোদের ভাইভা আর এমসিকিউ বেশি আসবে। সোর্সেস অ্যান্ড রিকোয়ারমেন্ট অ্যাকর্ডিং টু এজ, সেক্স,